আপনি বলছেন যে হঠাৎ করে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়া আইকেবি যাকে বলা হয়, কারা কারা তাকে সামনে নিয়ে আসতে চায়, এর উদ্দেশ্য কি? আমি উদ্দেশ্য বলবো না, আমি এটাকে বলি কুমতলব কি, এটা যদি আপনি একটু আমাদেরকে ব্যাখ্যা করেন। এটা নিয়ে আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন, আমি এই স্ট্যাটাসটাও আমি দেখাতে চাই। সো আপনি বিস্তারিত ওখানে বলেছেন, আমাদের দর্শকদের জন্য যদি আপনি একটু বলেন এই আইকেবি সম্পর্কে। অসংখ্য ধন্যবাদ টিটো ভাই। তো আমি যেটা বলতে চাই যে হঠাৎ করে আপনি দেখবেন যে যেই ব্যক্তি খলিলকে প্রমোট করেছে প্যারিস থেকে, এই একই ব্যক্তি কিন্তু তার ফেসবুকে ইদানিং এই আইকেবি বা ইকবাল করিম ভুঁইয়াকে প্রমোট করছে। তো আমি চাই যে আমাদের সচেতন দর্শক যেন এগুলো নিয়ে একটু প্রশ্ন করেন যে আচ্ছা, এই ব্যক্তি তো খলিলকে প্রমোট করছে, হঠাৎ করে আবার ইকবাল করিম ভুঁইয়াকে প্রমোট করতেছে, বলতেছে ইকবাল করিম ভুঁইয়া অনেক ভালো একজন সেনার বাহিনীর সাবেক কর্মকর্তা। কারণটা কি? আসলে কি তাই? তো কে ইকবাল করিম ভুঁইয়া? আমি দর্শকদের উদ্দেশ্যে আজকে একটু তুলে ধরতে চাই। এটা অত্যন্ত জরুরি, আমি চাই আমার দর্শকরা জানুক যে ইকবাল করিম ভুঁইয়া কে। ইকবাল করিম ভুঁইয়া 2009 সালে বিডিআর বিদ্রোহের সময় বাংলাদেশ সেনাবাহিনীতে মেজর জেনারেল পদে স্টাফ কলেজ কমান্ড্যান্ট হিসেবে কর্মরত ছিলেন, এবং বিডিআর বিদ্রোহের পর তিনি তার কোর্স এসএসসি 3 এর অন্যান্য কোর্সমেটদের সাথে মিলে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ যে পদগুলো রয়েছে সে পদগুলো কিন্তু তিনি দখল করেন। পরবর্তীতে এই ইকবাল করিম ভুঁইয়া, যিনি আইকেবি হিসেবে পরিচিত, তিনি সাভারের যে জিওসি 9 পদাতিক যে ডিভিশন, সেখানে তিনি পদায়িত হন, এবং এই কোর্সটিতে এসএসসি 2 এর জেনারেল তারিক সিদ্দিক, তাকে তিনি কিন্তু সকল প্রকারের অন্যায্য সুযোগ সুবিধাগুলো তিনি প্রদান করেন, এবং তারা নিজেরা দীর্ঘদিন সেনাবাহিনীর ক্ষমতা কুক্ষিগত করে রাখেন। যার ফলে শেখ হাসিনা ও জেনারেল তারিক কর্তৃক কিন্তু বিডিআর বিদ্রোহের বিরুদ্ধে সরব যারা প্রফেশনাল মানে অফিসার ছিল তাদেরকে চাকরিচ্যুত করানো বা নির্যাতন করানো, এগুলোর পেছনে কিন্তু নেপথ্যে এই আইকেবি কিন্তু ভূমিকা রেখেছিলেন। এবং সে সময় যদি জেনারেল ইকবাল করিম ভুঁইয়া সহ অন্যান্য সিনিয়র অফিসাররা এর বিরুদ্ধে মানে এই যে বিডিআর বিদ্রোহের বিরুদ্ধে যদি তারা সরব হতেন, তাহলে কিন্তু দীর্ঘকাল ধরে এত বিপুল সংখ্যক যারা প্রফেশনাল সেনা কর্মকর্তা তাদেরকে কিন্তু এত বিড়ম্বনার শিকার হতে হতো না। তো শেখ হাসিনা এবং জেনারেল তারিক সিদ্দিকের পদলেহন করেই কিন্তু এই আইকেবি কিন্তু তার এই কোর্সটি থেকে পরপর 2 জন সেনাবাহিনী প্রধান নিযুক্ত হয়, তার মধ্যে তিনি একজন হয়েছিলেন। তো এর মধ্যে প্রথম জন যিনি, তিনি হচ্ছেন আপনারা জানেন জেনারেল মুবিন, এবং এই দ্বিতীয় জন হচ্ছেন জেনারেল ইকবাল করিম ভুঁইয়া। তো এখন একই কোর্স থেকে 2 জন সেনাবাহিনী প্রধান হলে প্রবলেমটা যেটা হয় যে মানে যারা মানে অনেক চৌকস সেনা কর্মকর্তা থাকেন তারা কিন্তু তা সত্ত্বেও কিন্তু অবসর নিয়ে নিতে বাধ্য হন, তারা কিন্তু আর সেনাপ্রধান হতে তাদের যেটা ড্রিম থাকে ওটা কিন্তু শেষ পর্যন্ত বাস্তবায়িত হয় না, এবং এক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে। এবং কোর্স ভিত্তিক যে অভ্যন্তরীণ রাজনীতির বাইরে যে ক্যাডেট কলেজ ভিত্তিক যে অভ্যন্তরীণ রাজনীতির মাধ্যমেও ইকবাল করিম ভুঁইয়া তিনি কিন্তু সেনাবাহিনীকে কলুষিত করেছিলেন। এবং 2014 যে মানে কুখ্যাত যে নির্বাচন, সেই আপনি জানেন যে 154 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার যে মানে নির্বাচিত হয়ে যান যে হাসিনা, ওই নির্বাচনে কিন্তু ইকবাল করিম ভুঁইয়া তিনি সেনা প্রধানের দায়িত্ব পালন করেছিলেন। এবং ওই সময় তার মানে যত ধরনের আইডিয়া তা দিয়েই কিন্তু এরকম একটা ম্যানিপুলেটেড তথাকথিত ইলেকশন করতে সক্ষম হয় হাসিনা। তো তখন তিনি ওই তৎকালীন যে শেখ হাসিনা যে সামরিক সচিব মেজর জেনারেল মিয়া জয়নুল আবেদিন, ডিজি ডিজিএফআই ছিলেন যে লেফটেন্যান্ট জেনারেল আকবর, এবং সেনাবাহিনী প্রধান হিসেবে তারা মিলেই কিন্তু এই 2014 নির্বাচনটা বাস্তবায়নের ক্ষেত্রে কুশীলবের ভূমিকা পালন করেছিলেন। এবং ওই সময় যেটা মানে প্রচলিত আছে যে জেনারেল মানে মানে লেফটেন্যান্ট জেনারেল যে আকবর, ইকবাল করিম ভুঁইয়া, তারা 2 জনে মিলেমিশে প্রতিবেদন তৈরি করতেন এবং করে তারা রাতের বেলা ওটা শেখ হাসিনাকে সাবমিট করতেন। এবং ওই সময় ডিজিএফআই তে কর্মরত লেফটেন্যান্ট কর্নেল মকসুরুল, তারাও তাদের সাথে যোগ হতো, একসাথে তারা ব্রিফিং করতেন, যত ধরনের মানে কুটচাল তারা একসাথে করতো। এবং সবচেয়ে বেশি মানে কুখ্যাত কাজ তারা যেটা করেছিল যে এরশাদকে ওই যে সিএমএইচ এ নিয়ে গিয়ে জোর করে নির্বাচনে যে বাধ্য করা, এই আইডিয়াটা কিন্তু এই আইকেবির মাথা থেকে আসছিল, ইকবাল করিম ভুঁইয়ার মাথা থেকে আসছিল। অর্থাৎ এই যে হাসিনার যে জাল জেলাতে নির্বাচন করার যে প্রবণতাটা যেটা 2014 সাল থেকে শুরু হলো, এটার অন্যতম মাস্টার মাইন্ড কিন্তু ছিল এই ইকবাল করিম ভুঁইয়া। অতএব উনি কি ধরনের ব্যক্তি এটা আপনারা বোঝার চেষ্টা করুন। এবং এই যে একটা ম্যানিপুলেটেড ইলেকশন যে তিনি হাসিনাকে করতে দিলেন, এটা পুরস্কার কি হাসিনা তাকে দেয় নাই? পুরস্কার কিন্তু দিয়েছে হাসিনা। হাসিনা তাকে 500 মেগাওয়াটের একটা পাওয়ার প্ল্যান্ট কিন্তু দিয়ে দেয়। কিন্তু এই লাইসেন্সটা পাওয়ার পরে এই ব্যক্তি এতটাই ধূর্ত টিটো ভাই, সে করছে কি, সে জানে যে এই পাওয়ার প্ল্যান্টটা যদি আমার নামে থাকে এবং এখান থেকে যদি আমি মাসের পর মাস অর্থ নিতে থাকি, কুইক রেন্টালের যে অর্থ, তাহলে একটা সময় গিয়ে কিন্তু প্রশ্ন আসবে যে আমি হাসিনার থেকে এগুলি নিছি। তো সে তা না করে করছে কি, সাথে সাথে লাইসেন্সটা নিয়েই একটা বড় শিল্প গ্রুপের কাছে সেটা বিক্রি করে দেয় $25 মিলিয়ন বিনিময়ে। যে কারণে সে কিন্তু এখন নিজেকে সৎ হিসেবে দাবি করে যে
কই আমার তো কোনো পাওয়ার প্ল্যান নাই, কেউ পারলে একটু দেখাও তো আমার পাওয়ার প্ল্যান্টটার অস্তিত্ব কোথায়। অস্তিত্ব তো নাই। ওর টার্গেটই ছিল আপনি আমাকে লাইসেন্সটা দেন, লাইসেন্সটা নিয়ে বিক্রি করে দিল। ঠিক যেমন আমি আর টিটো ভাই যদি এখন বাংলাদেশে ধান্দা করতে যাই যে আচ্ছা আমরা গিয়ে গণতন্ত্রের পক্ষে কাজ করছিলাম, চলো একটা টিভি চ্যানেলের লাইসেন্স নিয়ে নেই, নিয়ে কি করলাম, লাইসেন্সটা নেওয়ার পরে ওই টিভি চ্যানেল আর কিছু করলাম না, ওইটা লাইসেন্সটা একটা বড় শিল্প গোষ্ঠীকে বেচা দিলাম, কয়েক কোটি টাকার মালিক আমি টিটো ভাই হয়ে যাবো। তো দ্যাটস হাউ ইকবাল করিম ভুঁইয়া কিন্তু খেলছে। তো এই হলো বিষয়টা। তো এখন তাকেই আমাদের সামনে একটা ভালো ব্যক্তিত্ব হিসেবে কিন্তু পোর্ট্রে করার চেষ্টা কে করতেছে, কি উদ্দেশ্যে করতেছে, এটা কিন্তু আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। তো এখন ইকবাল করিম ভুঁইয়া তিনি কিন্তু মানে সেনাবাহিনীর ভিতরে কিন্তু তিনি অত্যন্ত অজনপ্রিয় একজন মানুষ। এবং সেনাবাহিনীতে তিনি থাকাকালীন সময় যে ওই যে উচ্চ যে বিল্ডিং গুলো টিটো ভাই আপনি যে দেখেন যে উচ্চ যে মানে আবাসস্থল গুলো তিনি যে বানিয়েছেন, যেমন নক্ষত্র বিল্ডিং বা এই ধরনের আরো কিছু যে উঁচু উঁচু বিল্ডিং, এগুলো কিন্তু আপনি জানেন যে ওই বিমান উড্ডয়নের ক্ষেত্রে কিন্তু একটা ঝুঁকির মুখে ফেলে দেয়। তো এখানে যে সৈনিকদেরকে রাখা হচ্ছে এত সুউচ্চ বিল্ডিং গুলোতে, এটার মাস্টার মাইন্ডও কিন্তু তিনি ছিলেন। তো এখন এই যে সেনা কর্মকর্তা তারা যে সপরিবারে এই বড় বড় হাই রাইজ বিল্ডিং গুলোতে বসবাস করছেন, এই আইডিয়াটা কিন্তু এই কুখ্যাত ইকবাল করিম ভুঁইয়ার মাধ্যমে এসেছিল। এবং এই যে ভবন নির্মাণ গুলো, যে বড় বড় ভবন নির্মাণ, এগুলো থেকে কিন্তু প্রচুর টাকা লুটপাট হয়েছিল। এই লুটপাটের ভাগিদার কিন্তু তিনিও ছিলেন। তো এখন সেনাপ্রধান হিসেবে কিন্তু তিনি এই অপকর্মগুলো করেছেন, যে তিনি যত ধরনের মানে লুটপাট, পাওয়ার প্ল্যান্টের মালিক বনে যাওয়া, সবগুলো কিন্তু তিনি এইভাবেই করেছেন। এবং তার সময় তিনি সামরিক ব্যয়টা মানে এত বেশি করেছিলেন, পরবর্তীতে যিনি সেনাপ্রধান হিসেবে এসেছিলেন তিনি কিন্তু তখন হিমশিম খেয়েছেন যে তার পূর্বে যিনি ছিলেন তিনি এত বেশি খরচপাতি করে গিয়েছিলেন এই অবকাঠামো উন্নয়নের নামে, এই করব সেই করবো এগুলোর নামে, উন্নয়নের নামে হাসিনার স্টাইলে তথাকথিত উন্নয়নের নামে সেনাবাহিনীর তিনি যে অবকাঠামো খাতে যে পরিমাণ বাজেট বরাদ্দ দিয়েছিলেন এবং ওখান থেকে যে লুটপাট করেছিলেন, এটার ফলে কিন্তু পরবর্তীতে যিনি সেনাপ্রধান আসেন জেনারেল বেলাল, তিনি এসে কিন্তু খুব সাফার করেন এর ফলে। এখন এর এর বাইরেও আমি যদি বলি যে জেনারেল মানে সেনাপ্রধান হওয়ার আগে ইকবাল করিম ভুঁইয়া তিনি কি করেছিলেন, সেনাপ্রধান হওয়ার আগে তিনি যখন কিউএমজি ছিলেন তখন বেগম খালেদা জিয়াকে তার মইনুল রোডের যে বাসা সেখান থেকে উচ্ছেদ করা হয়। তো আপনি যেটা ভাই ভালো করেই জানেন যে একটা ব্যক্তি তিনি যখন কিউএমজি পদে থাকেন, এটা কত গুরুত্বপূর্ণ একটি পদ, মানে কোয়ার্টার মাস্টার জেনারেলের পদে থাকাকালীন সময়ে তার পরিকল্পনায়, তার ইচ্ছাতে, তার নির্দেশে, তার সহযোগিতাতেই কিন্তু বেগম খালেদা জিয়াকে মইনুল রোডের বাসা থেকে মানে এইভাবে বিদায় করা হয়েছিল। তো এটার দায়িত্বও কিন্তু তার উপরে পড়ে যে তুমি কিউএমজি থাকা অবস্থায় বেগম খালেদা জিয়ার উপরে যে এই এই একটা অন্যায় করা হলো, তোমরা ওটা একটা ইউ আর দ্য মানে পার্ট অফ দ্যাট গেম, মাস্টার মাইন্ড। এবার একটা প্রসঙ্গে আসি যে জলশিরি নামের যে একটা সেনাবাহিনীর আবাসন প্রকল্প রয়েছে, ওই আবাসন প্রকল্পে মামুন খালেদ কর্তৃক আসিয়ান গ্রুপের সহায়তায় 500 কোটি টাকা তহবিল তসরুফের কিন্তু অভিযোগে সেনা সদর দপ্তরে একটা তদন্ত আদালত গঠন করা হয়েছিল এবং এই ইকবাল করিম ভুঁইয়া সেই তদন্ত আদালতের কার্যক্রমকে বন্ধ করে দিয়েছিল এবং সেটি আর কখনো আলোর মুখ দেখে নাই। এখন আমি আমার দর্শকদেরকে বলবো যে আপনারা যারা দেখছেন যে যে ব্যক্তি যে উদ্দেশ্যে এই একটা অসৎ মানুষকে আপনাদের সামনে ফেরেশতা হিসেবে প্রমোট করার চেষ্টা করতেছে, ওই ব্যক্তির উদ্দেশ্যটা কি একটু নিজের বিবেককে জিজ্ঞেস করুন। আর ইকবাল করিম ভুঁইয়া সম্পর্কে আমি যা যা বললাম এখানে কিন্তু শেষ না। ইকবাল করিম ভুঁইয়া তার কোর্সমেট অবসরপ্রাপ্ত মানে যিনি মারা গিয়েছেন বর্তমানে মেজর আফসার এবং তার ব্যবসায়িক পার্টনার নাসা গ্রুপের যে নজরুল ইসলাম মজুমদার এবং ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত আমিনের সাথে যোগসাযোগে বিভিন্ন ব্যাংক থেকে 3000 কোটি টাকা ঋণ গ্রহণের ব্যবস্থা গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে এই টাকা তিনি তার ব্যবস্থাপনার নামে বেনামে দেশে বিদেশে পাচার করেছিলেন। তো পরবর্তীতে যেটা হয় আর কি যে এই মেজর আফসার মারা যাওয়ার পরে তার ছেলে তিনি বিভিন্ন ব্যাংক থেকে প্রাপ্য এই 3000 কোটি টাকার খোঁজে এই ইকবাল করিম ভুঁইয়া এবং নজরুল ইসলাম মজুমদার তার কাছে ধর্ণা দিলে তারা এই টাকা ব্যাংকে ফেরত প্রদান অথবা মেজর আফসারের উত্তরাধিকারীদের নিকট ফেরত প্রদানের জন্য কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করে নাই এবং বিষয়টা পুরোপুরি এড়িয়ে যায়। এবং যারা আমার এই তথ্যটাকে যদি চ্যালেঞ্জ করতে চান আমি তাদেরকে বলবো আপনারা এই ভুক্তভোগী মেজর আফসারের পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে আমি এখন যে তথ্যটা দিলাম এটার সত্যতা আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং তার কোর্সমেটরাও কিন্তু এই বিষয়টি সম্পর্কে অবগত আছেন। তো এখানেই শেষ না, মানে সে যে কত বড় বাদ পার্টি ভাই, মানে আমি যদি বলতে থাকি এটা মানে আজকে সারা রাত ধরে বলতে পারি যে তিনি মহাখালীতে, কিন্তু উনি যখন কথা বলেন, উনি যখন এগুলো ব্যাখ্যা করেন মনে হচ্ছে উনি মানে এই সমস্ত অভিযোগ উনি কিছুই করেননি, উনি একজন একদম ফেরেশতা এবং তাকে ফেরেশতা হিসেবে যিনি পোর্ট্রে করছেন উনি তাহলে কি এবার এটা একটু বুঝেন। এখন এই যে মহাখালী ডিওএইচএফ তার একটা প্রাপ্য 5 কাঠা একটা জমি রয়েছে, তো ওই প্রাপ্য 5 কাঠা জমির পরিবর্তে তিনি 5.75 কাঠা জমি
দখল করেন এবং তিনি তৎকালীন ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল কাদেরের সহায়তায় সেনাবাহিনীর তহবিল ব্যবহার করে তার ভবন সংলগ্ন যে কালাসা মাজার এরিয়া এবং নিকটবর্তী পুকুর সেটার তিনি সংস্কার তিনি করেছিলেন। বুঝেন তাহলে যে কত বড় বাটপার। তো এখন মানে সার্বিক বিবেচনা আমি খালি এটাই বলবো যে এই ব্যক্তি কিন্তু সারা জীবনই তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থার আস্থাভাজন ছিলেন, রয়ের আস্থাভাজন ছিলেন। এবং আপনি জানেন যে আমাদের সেনাবাহিনীতে যে প্রশিক্ষণ সরঞ্জাম গুলো, এগুলো কিন্তু তার সময় তিনি যখন সেনাপ্রধান ছিলেন তখন কিন্তু তার একটা গরজ ছিল যে আমি ভারতের থেকে সেনা সরঞ্জাম কিনবো আমরা। তো এই যে আমাদের সেনাবাহিনীকে যে একটা ভারতীয়করণ, এই প্রকল্প কিন্তু শুরু হয়েছিল ইকবাল করিম ভুইয়ার হাত ধরে, এটা অনেকেই জানেন না। এবং ভারত থেকে প্রশিক্ষণ প্রতিষ্ঠানের জন্য ঘোড়া আমদানি করা হয়েছিল এই ইকবাল করিম ভুইয়া যখন সেনাপ্রধান ছিলেন। এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম ক্রয় করতে তিনি কিন্তু সবসময় ভারতকে প্রেফার করতেন, ভারত থেকেই আনতেন। এখন পরিশেষে আমি এটাই বলবো যে এই ভারতপন্থী মানুষটি, যিনি আমাদের সেনাবাহিনীকে ভারতীয়করণ করতে চেয়েছিলেন, যিনি ব্যাপক হারে দুর্নীতি করেছিলেন, কিএমজি থাকাকালে বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের ক্ষেত্রে যিনি ভূমিকা রেখেছিলেন, যিনি 2014 সালের যে একটা কলঙ্কিত নির্বাচন 154 আসনের, সেটার সময় তিনি যিনি সেনাপ্রধানের ভূমিকা রেখেছিলেন, সেই ব্যক্তিকে আজকে আমাদের সামনে একজন দেশপ্রেমিক সাবেক সেনা কর্মকর্তা হিসেবে যে বা যাহারা পোট্রে করতে চাচ্ছে, এই একই গ্রুপই কিন্তু আমাদের সামনে এই নিরাপত্তা উপদেষ্টা খলিলকেও মহামানব হিসেবে পোট্রে করার চেষ্টা করছে। তাই আমি পরিশেষে আমার যারা দর্শক রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা আমাকে গালাগালি দেওয়ার আগে এই বিষয়গুলো একটু অনুধাবন করুন। আমি যে তথ্যগুলো দিলাম এগুলো একটু মন দিয়ে বোঝার চেষ্টা করুন এবং তারপর নিজের বিবেককে জিজ্ঞেস করেন যে এই গ্রুপটা তারা আমাদের দেশটাকে কোন জাহান্নামের চৌরাস্তায় নেওয়ার জন্য তারা পরিকল্পনা গ্রহণ করেছে। তো প্লিজ আপনারা সচেতন হন এবং তাদের এই অপশক্তির এই কুপরিকল্পনা যাতে বাস্তবায়ন না হয় সেজন্য সজাগ দৃষ্টি রাখুন, নাহলে কিন্তু উই হ্যাভ এ ভেরি ব্লিক ফিউচার অ্যাহেড, এটা আমি বলতে পারি। অনেক ধন্যবাদ সাকিব, আপনাকে অনেক 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 ধন্যবাদ।